ডিয়ার স্টুডেন্ট, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো এই প্রত্যাশা করি। আর আজকে হয়তো আমাদের লাস্ট ক্লাস। তোমাদের সাথে আমি বিগত আরো 2টা ক্লাস নিয়েছি। প্রিভিয়াস ক্লাসে আমি ন্যারেশন নিয়ে আলোচনা করেছি, আজকে আমি এটা কমপ্লিট করব। আশা করি তোমরা যারা ক্লাস করেছো তারা আশা করি কিছুটা বুঝতে পেরেছো। আবার নেক্সট যখন ক্লাস হবে তখন আরো ক্লিয়ার হয়ে যাবা। তো আজকে আমরা ন্যারেশনটা কমপ্লিট করব, বাট কমপ্লিট করার আগে কিছু কথা বলতেছি যে আজকে আমরা ন্যারেশনটা 4টা সেন্টেন্স আমরা করানো হয়েছে, বাকি ছিল হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আজকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করাবো, দেন প্যাসেজ ন্যারেশন করাবো। তো হয়তো আজকে লাস্ট ক্লাস, ঈদের আগে আর হয়তো দেখা হবে না। সবাই ভালো থাকবা। তো আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আমরা প্রিভিয়াস ক্লাসে ছিল আমাদের ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি ছাড়া বাকি 4টা সেন্টেন্স করা হয়েছে। আজকে আমরা এক্সক্লেমেটরি শুরু করব। সবাই একটু খাতা নাও, রুলসগুলা তোমরা লিখবে। এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা সবাই জানি এক্সক্লেমেটরি সেন্টেন্স কি। এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে, এটা আমরা ইজিলি চিনতে পারবো। এই সাইনটা থাকবে, কি সাইন থাকবে? একটা এক্সক্লেমেটরি সাইন থাকবে। এটা এই সাইনটা দেখলে আমরা বুঝতে পারবো এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা ন্যারেশন করানোর সময় প্রত্যেকটা ন্যারেশনে সেইড এর পরিবর্তে চেঞ্জ হয়েছে, অবশ্যই এই সেন্টেন্সও চেঞ্জ হবে। তাহলে আমরা সেইড এর পরিবর্তে কি লিখবো? সেইড এর পরিবর্তে কি লিখবো? এক্সক্লেমড উইথ জয়। এক্সক্লেমড উইথ জয়। এক্সক্লেমড উইথ জয় কি বুঝাবে? আনন্দ বোঝানোর ক্ষেত্রে আনন্দ। তো একটা কথা দিয়ে তো এক্সক্লেমেটরি সেন্টেন্স আনন্দ প্রকাশ পাবে, বিস্ময় প্রকাশ পাবে, অথবা দুঃখ প্রকাশ পেতে পারে। তো অনেকগুলা শব্দ বসতে পারে, যেমন এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সারপ্রাইজ। তারপর আমরা আর কি ব্যবহার করতে পারি? ডিলাইট। আমাদের পরীক্ষায় যে শব্দটা মনে থাকবে আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। ওয়ান্ডার। আমি অনেকগুলো শব্দ লিখে দিলাম। এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, এক্সক্লেমড উইথ ডিলাইট, এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। তোমার যে শব্দটা মনে থাকবে তোমরা সেটা দেওয়ার চেষ্টা করবে। নর্মালি জয় শব্দটা সবচেয়ে ইজি, আমরা জয় শব্দটা দিয়ে করব। আর 2 নাম্বার সেট। আর যদি দুঃখ বোঝায়, যদি দুঃখ সেটা বোঝানো হয় এই সেন্টেন্সটা দিয়ে, তাহলে আমরা কি লিখব? এক্সক্লেমড উইথ সরো। এক্সক্লেমড উইথ সরো, অথবা আমরা গ্রিফ ইউজ করতে পারি। গ্রিফ, GRIEF। আমরা মনে রাখবো, যদি আমাদের দুঃখ আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ জয়, সারপ্রাইজ, ডিলাইট, ওয়ান্ডার। অনেকগুলো শব্দ আছে, যেমন আশ্চর্য বোঝানোর ক্ষেত্রে আমরা সারপ্রাইজ ইউজ করব। তো আমাদের মনে রাখবো যে আমরা নর্মালি জয় দিয়ে করার চেষ্টা করব। কি লিখবো? এক্সক্লেমড উইথ জয়। আর যদি দুঃখ বোঝায় তাহলে কি লিখবো? এক্সক্লেমড উইথ সরো। আচ্ছা, সেকেন্ড রুলস হচ্ছে, আমরা জানি যে একটা কনজাংশন ইউজ করতে হয়, কমা পরিবর্তে একটা কনজাংশন। তাহলে কমার পরিবর্তে আমরা কি ইউজ করব? দ্যাট। এই বাক্যেও দ্যাট হয়। আমরা কিন্তু কয়টা সেন্টেন্সে দ্যাট পেয়েছি? অ্যাসার্টিভে দ্যাট পেয়েছি, অপটেটিভে দ্যাট পেয়েছি, এক্সক্লেমেটরি সেন্টেন্সে দ্যাট পেয়েছি। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি হবে? দ্যাট। 3 নাম্বার রুলসটা হচ্ছে, সেন্টেন্সটি অবশ্যই অ্যাসার্টিভ হবে। সেন্টেন্সটি কি হবে? অ্যাসার্টিভ হবে। সেন্টেন্সটি অ্যাসার্টিভ হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য আমরা জানি। কি জানি? অবশ্যই আগে সাবজেক্ট আসবে, তারপরে ভার্ব, দেন বাকি অংশ। আচ্ছা, তো আমি আবার এটা একটু রিপিট করে তারপর আমি একটা এক্সাম্পল লিখতেছি। দেখো, সেইড এক্সক্লেমড উইথ জয় হবে, আনন্দ বোঝালে, দুঃখ বোঝালে এক্সক্লেমড উইথ সরো, কমার পরিবর্তে দ্যাট। আর সেন্টেন্সটি কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। ওকে, একটা এক্সাম্পল দেখছি। Runa said, hooray, I have got a plus. কি লিখছে? রুনা said, hooray, I have got a plus. আমরা সেন্টেন্সটা দেখে বুঝতে পারতেছি এটা কি সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স। কারণ এখানে কি আছে? একটা এক্সক্লেমেটরি সাইন আছে। তাহলে আমরা এটা চেঞ্জ করব। প্রত্যেকটা রুলস আমি এখান থেকে ইউজ করতেছি। রুনা
সেটের পরিবর্তে কি লিখবো? এক্সক্লেমড উইথ জয়, কারণ সেটা হচ্ছে আনন্দ এক্সপ্রেস করতেছে। তাহলে কি লিখবো? এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ জয়। কমাটা উঠে দেব, কমা উঠে কি হবে? কমার পরিবর্তে দ্যাট। তারপরে সেন্টেন্সটি অ্যাসার্টিভ হবে। এই সেন্টেন্সটা যদিও অ্যাসার্টিভ করা আছে, আমি নেক্সট আরেকটা এক্সাম্পল দেবো যেটা অ্যাসার্টিভ করা থাকবে না। তাহলে আইটা কে হবে? সাবজেক্ট। সাবজেক্ট কে? রুনা, অবশ্যই মেয়ে, তাহলে কি হবে? শি। হ্যাভ এর পাস্ট টেন্স কি হবে? হ্যাড। শি হ্যাড গট জিপিএ 5 A+। সবাই ক্লিয়ার? আমি আবার একটু রিপিট করতেছি। রুনা সেড, রুনা এক্সক্লেমড উইথ জয়, কমার পরিবর্তে দ্যাট। তারপরে কি হবে? সাবজেক্ট, সাবজেক্ট ফার্স্ট পারসন আছে, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। শি, হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড, গট A+। ওকে, আমি এখন আরেকটা এক্সাম্পল দেব যেটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে থাকবে, মানে সেন্টেন্সটা অ্যাসার্টিভে থাকবে না। রুনা said what a beautiful bird it is। আচ্ছা, আমরা সবাই সেন্টেন্সটা দেখতেছি, সেন্টেন্সটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে। কি আছে? রুনা said what a beautiful bird it is। এখানে it is এক্সক্লেমেটরি সাইন দেওয়া আছে, দ্যাটস মিন্স এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটাকে আমি এখন ন্যারেশন চেঞ্জ করব, একটু দেখো কি লিখবো। রুনা said এর পরিবর্তে আমি যেটা লিখে দিয়েছিলাম exclaimed with joy। রুনা exclaimed with joy, কমার পরিবর্তে কি হবে? এই কমাটা উঠে গিয়ে দ্যাট, কমার পরিবর্তে দ্যাট। আমি 3 নাম্বার রুলসটা লিখেছিলাম যে সেন্টেন্সটি অ্যাসার্টিভ হবে। সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার জন্য আগে কি লাগবে? সাবজেক্ট। আমরা সবাই জানি যে তোমরা যখন ট্রান্সফরমেশন করেছো, সেই ট্রান্সফরমেশন আর গ্রামার একটার সাথে রিলেটেড, প্রত্যেকটা গ্রামার প্রত্যেকটার সাথে রিলেটেড। তো ট্রান্সফরমেশন সেন্টেন্সে তোমরা অবশ্যই শিখে আসছো কিভাবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে হয় বা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করতে হয়। তো সেটা যদিও যারা ক্লাসটা মিস করে গেছো বা কিছু না বোঝো, তারা একটু মনে রাখবা যে এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ করতে হলে ফার্স্ট অবশ্যই সাবজেক্ট থাকবে। অ্যাসার্টিভ মানেই হচ্ছে সাবজেক্ট ফার্স্ট। তাহলে সাবজেক্ট হচ্ছে কি আছে এই বাক্যে? ইট। তাহলে আমি ফার্স্ট আনবো কি? ইট, থার্ড পারসন, কোনো চেঞ্জ হবে না। ইট থার্ড পারসন, দ্যাটস ওয়াই কোনো পরিবর্তন হবে না। ইটটা কি হয়ে যাবে? ওয়াজ। ইট ওয়াজ এ। আমরা অবশ্যই হট উঠায় দেব, হট বাদ হয়ে যাবে। একটা কি হবে? ভেরি অথবা গ্রেট বসাবো। তাহলে আমরা কি বসাবো? ইট ওয়াজ এ ভেরি অথবা গ্রেট। হট উঠে গিয়ে কি হবে? ভেরি অথবা গ্রেট। ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল বার্ড। ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল বার্ড। আমরা জানি ন্যারেশন করার সময় আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে কি প্রকাশ করি? আবেগ, মানে উচ্ছ্বাস, যে কি সুন্দর একটা পাখি। তখন এটাকে কি সুন্দর একটা পাখি, এইটা যখন আমরা অ্যাসার্টিভ করব তখন বলতে হবে আমাদের যে পাখিটি খুবই সুন্দর, খুবই সুন্দর। এর জন্য আমাদের এই ভেরি এটা অতিরিক্ত মানে একটা শব্দ যুক্ত হয়েছে। কি উঠে গিয়ে? হোয়াট উঠে গিয়ে। আমি আবার বলতেছি, রুনা সেড, রুনা এক্সক্লেমড উইথ জয়, কমার পরিবর্তে দ্যাট। সাবজেক্ট কি হবে? ইট। ভার্বটা কি হবে? ইজটা কি হয়ে গেছে? ওয়াজ। আগে সাবজেক্ট, তারপর ভার্ব, দেন এক্সটেনশন। তো এখানে আমরা ভেরি বিউটিফুল বার্ড। আমার মনে হয় তোমরা এক্সক্লেমেটরি থেকে আমি 2টা রুলসই করাইছি, যেমন হুরে, অ্যালাস, এগুলো যদি বাক্যের শুরুতে থাকে তখন ওটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, কোনো চেঞ্জ করতে হবে না, কোনো শুধু সাবজেক্ট এবং ভার্ব চেঞ্জ করবা। আর যখন এইভাবে থাকবে তখন তোমরা সবসময় মনে রাখবা যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্টটা সবসময় লাস্টে থাকে, সাবজেক্ট এবং ভার্ব সবসময় পিছনে থাকে। সেটা সামনে নিয়ে এসে আমাকে আগে সাবজেক্ট আনতে হবে, তারপরে ভার্ব, দেন এক্সটেনশন। ওকে, আজকে এর মাধ্যমে আমাদের ন্যারেশনের 5টা সেন্টেন্স কমপ্লিট হলো। আচ্ছা, আমরা 5টা সেন্টেন্স কমপ্লিট করেছি। যেটা করেছি সেটা হচ্ছে ডিটাচ, মানে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে এসেছে। এভাবে তোমরা বুঝতে পারছো, কিন্তু তোমাদের তো পরীক্ষার এভাবে আসবে না। কিভাবে আসবে? প্যাসেজ ন্যারেশন আসবে। তো প্যাসেজ ন্যারেশন করব আমরা।
তো প্যাসেজ ন্যারেশন করার আগে আমরা কিছু শব্দ আমরা জানি, কিছু শব্দ ন্যারেশন করার সময় পরিবর্তন হয়, সেই শব্দগুলো আমরা জানার চেষ্টা করব এবং আশা করি তোমরা জানো। যেমন টুডে থাকলে দ্যাট ডে হয়, দিস থাকলে দ্যাট হয়, নাও থাকলে দেন হয়। তারপর আমি কিছু শব্দ লিখে দিচ্ছি যেটা তোমাদের যে বুক আছে, যেটা প্রেসক্রিপ্টিভ বুক আছে সেটার ভিতরে দেওয়া আছে, কিন্তু তারপর আমি লিখে দিচ্ছি তোমরা একটু মনে করার জন্য। আচ্ছা, ডিরেক্টে কি থাকবে, ইনডিরেক্টে কি হবে? ডিরেক্ট, ডিরেক্ট, ইনডিরেক্ট। আচ্ছা, দিস থাকলে কি হবে? দিস থাকলে দ্যাট, দিস থাকলে দিস ইজ এ ভেরি বিউটিফুল বার্ড, তাহলে দিসটা কি হয়ে যাবে? দ্যাট। তারপর হচ্ছে দিস থাকলে দোস হবে, তারপরে নাও থাকলে কি হবে? দেন হবে। তারপরে হচ্ছে এগো থাকলে কি হবে? বিফোর। একটু দেখো আবার, দিস থাকলে দ্যাট, দিস, দোস, নাও, দেন, এগো, বিফোর, দাস। দাস থাকলে কি হবে? সো। কাম থাকলে কি হবে? গো। আচ্ছা, আমি আবার একটু বলতেছি, দিস, দ্যাট, দিস, দোস, নাও, দেন, এগো, বিফোর, দাস, সো, কাম, গো। এই শব্দগুলো চেঞ্জ হবে। আচ্ছা, আমি একটু পরে এটা মুছে ফেলতেছি, তারপর আবার কিছু শব্দ লিখে দেব। আর ন্যারেশন, তোমাদের যে 5টা ন্যারেশন তোমরা সেন্টেন্স আকারে আমরা যেটা শিখলাম, সেটা এটা তোমাদের যতটা ইজি মনে হচ্ছে ন্যারেশন, কিন্তু যখন প্যাসেজ ন্যারেশন করতে যাবা একটু ক্রিটিক্যাল মনে হবে। কারণ ফার্স্ট স্টুডেন্টরা যেটা ভুল করে প্যাসেজ ন্যারেশন করার সময়, স্টুডেন্টরা বুঝতে পারে না যে সেন্টেন্সে কে স্পিকার, কে লিসেনার, মানে কার কার মধ্যে কথা হচ্ছে, সেটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এইটা যদি তোমরা ধরতে না পারো, এই কারণে কিন্তু তোমাদের ন্যারেশনে 0 যে মার্ক আসে, যে হ্যাঁ ন্যারেশন করার পরও কেন হচ্ছে না, সেটাই প্রবলেম। আর ন্যারেশন করার সময় যেই স্টুডেন্ট গুলা বা তোমরা যতটা ভালোভাবে তোমরা 5টা ন্যারেশন, মানে 5টা সেন্টেন্স ন্যারেশন যতটা ভালোভাবে তোমরা বুঝতে পারবা, তোমাদের প্যাসেজ ন্যারেশন ভুল হওয়ার চান্স একেবারেই থাকবে না। সো তোমরা মনে রাখবা যে আমরা যে 5টা ন্যারেশন শিখলাম, যে অ্যাসার্টিভ, মানে প্রত্যেকটা সেন্টেন্সের অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এই 5টা সেন্টেন্স ন্যারেশন দিয়েই তো একটা বাক্য হবে। এই 5টা বাক্য দিয়েই তো একটা প্যাসেজ হবে। তাহলে আমি প্রত্যেকটা সেন্টেন্স অনুযায়ী চেঞ্জ করব, তাহলে তার ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। ওকে, আমি আর কিছু শব্দ লিখে দিচ্ছি। আচ্ছা, তারপর টুডে, টুডে থাকলে কি হবে? দ্যাট ডে, টুডে, দ্যাট ডে। টুমোরো থাকলে কি হবে? আগে ঠিক লিখলাম, দা নেক্সট ডে। টুমোরো থাকলে কি হবে? দা নেক্সট ডে। ইয়েস্টারডে, ইয়েস্টারডে থাকলে কি হবে? দা প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে কি থাকবে? দা প্রিভিয়াস ডে। লাস্ট ইয়ার থাকলে কি হবে? দা প্রিভিয়াস ইয়ার। আচ্ছা, আমরা মোটামুটি এই শব্দগুলা প্র্যাকটিস থাকলে আমাদের এই শব্দগুলোর মধ্যে প্যাসেজ ন্যারেশন গুলা পাবো। তো আশা করি তোমরা এই শব্দগুলো মনে রাখতে পারবে। আমি আবার বলতেছি, টুডে মানে আজকে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে আমরা লিখতে পারি। স্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট ইয়ার বা লাস্ট নাইট, এগুলো থাকলে আমরা কি লিখবো? দ্য প্রিভিয়াস ইয়ার বা প্রিভিয়াস নাইট। ওকে, ডিয়ার স্টুডেন্ট, আমরা 5টা ন্যারেশন চেঞ্জ করা শিখলাম। এখন আমরা কি শিখবো? প্যাসেজ ন্যারেশন। আমরা ফার্স্ট প্যাসেজ ন্যারেশন শুরু করতেছি এখন।
প্যাসেজ ন্যারেশন, এটা তোমাদের সবার কাছে একটু ক্রিটিক্যাল মনে হয়। তো প্যাসেজ ন্যারেশন করার আগে আমি কিছু রুলস তোমাদেরকে শিখাবো যে কিভাবে প্যাসেজ ন্যারেশনটা চেঞ্জ করতে হয়। আশা করি তোমরা রুলস গুলা যখন প্যাসেজ ন্যারেশনে ফলো করবে তোমাদের ভুল হওয়ার চান্স থাকবে না। আচ্ছা, প্যাসেজ ন্যারেশন আমরা জানি যে প্যাসেজ থাকবে, প্যাসেজ ন্যারেশনে তো একটা প্যাসেজ, তাই না? সেই প্যাসেজটাকে আমাকে চেঞ্জ করতে হবে। প্যাসেজটা সম্পূর্ণ ডিরেক্ট থাকবে, সেটাকে আমাদের ইনডিরেক্ট করতে হবে। তো প্যাসেজ ন্যারেশনে কিছু শব্দ অ্যাড করা থাকবে যেগুলো আমাদেরকে জানতে হবে। আচ্ছা, আমরা দেখি ফার্স্ট রুলসটা। আমরা জানি স্যার কথাটা উল্লেখ থাকে ম্যাক্সিমাম ন্যারেশনের ক্ষেত্রে। কি থাকে? স্যার। যেমন স্যার, উইল ইউ হেল্প ইউ স্যার। তো স্যার থাকলে আমরা কি লিখবো? স্যার থাকলে আমরা মনে রাখবো রেসপেক্টফুলি। স্যার থাকলে ওই শব্দটা উঠিয়ে আমরা কি লিখবো? রেসপেক্টফুলি। রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট। যদি সেন্টেন্সের মধ্যে স্যার শব্দটা থাকে তাহলে আমরা কি লিখবো? রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট। সেকেন্ড রুলসটা হচ্ছে যদি ইয়েস থাকে, যেমন মে আই কাম ইন স্যার, তখন আমরা কি লিখতে পারি? ইয়েস কামিং, সিট ডাউন প্লিজ। এরকম শব্দ আমরা ইউজ তোমার ন্যারেশনে থাকতে পারে। তো ইয়েস থাকলে কিন্তু আমি ইয়েস লিখতে পারবো না, সেক্ষেত্রে আমার কি কি লিখতে হবে? ইয়েস থাকলে লিখতে হবে রিপ্লাইড, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তো ইয়েস থাকলে আমরা কি লিখবো? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। যেমন ইয়েস আই ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে কি হবে? মানে হি সেড লিখবো না, কি লিখবো? হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট হি কুড ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, আমি প্রত্যেকটা এক্সাম্পল তোমাদের দিয়ে দেবো। ইয়েস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হবে। তাহলে নো থাকলে কি হবে? সেম একই শব্দটাই হবে, রিপ্লাইড ইন দ্য শুধুমাত্র নেগেটিভ। কি হবে? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হবে। এই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ম্যাক্সিমাম প্যাসেজ ন্যারেশনে এই তিনটা শব্দ থাকবেই মাস্ট। তাহলে আমরা কি লিখবো? স্যার থাকলে, যদি স্যার কোনো সেন্টেন্সে থাকে আমরা স্যার শব্দটা ইউজ করব না, সেই ক্ষেত্রে কি লিখবো? রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট। তোমার যেটা মনে থাকবে পরীক্ষা, তুমি সেটা অনুযায়ী করার চেষ্টা করবা। ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, যদি নো থাকে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। দেন মেইন কথা হচ্ছে যে ন্যারেশন করার ক্ষেত্রে, যেটা প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি স্টুডেন্টরা ফেস করে যে প্রবলেমটা, সেটা হচ্ছে যে কার কার মধ্যে কথাটা হচ্ছে, কার কথা কোনটা সেটা তোমরা বুঝতে পারো না। সেই ক্ষেত্রে তোমরা কি করতে পারো? যেমন একটা বাক্য লিখলাম, টিচার সেড, টিচার সেড আই উইল হেল্প ইউ। ক্যান ইউ ফেস এনি গ্রামাটিক্যাল প্রবলেম। আচ্ছা, আমি এখানে একটা বাক্য লিখছি। কি লিখছি দেখো? দুইটা বাক্য লিখছি, দুইটা সেন্টেন্স লিখছি। টিচার সেড আই উইল হেল্প ইউ, আই উইল হেল্প ইউ। ক্যান ইউ ফেস এনি গ্রামাটিক্যাল প্রবলেম। ফার্স্ট লাইনটা দেখো, আই উইল হেল্প ইউ, একটু বোঝার চেষ্টা করো। আই উইল হেল্প ইউ এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আই সাবজেক্ট, উইল ভার্ব, বাকি অংশটা এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ক্যান ইউ ফেস এনি গ্রামাটিক্যাল প্রবলেম, তোমরা কি কোনো গ্রামাটিক্যাল প্রবলেম ফেস করছো? সেই ক্ষেত্রে পরেরটা কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আমি যখন চেঞ্জ করব তখন আমাকে মনে রাখতে হবে ফার্স্ট বাক্যটা যখন হবে তখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলস যেটা ফলো করানো হচ্ছে সেটা ফলো করব। সেকেন্ড বাক্যটা কি? ইন্টারোগেটিভের রুলসটা ফলো করব। এই বাক্যে টিচার হচ্ছে সাবজেক্ট, তাই না? টিচার একজন ব্যক্তি, তাহলে অবজেক্টটা অবশ্যই স্টুডেন্টের সাথে কথা হচ্ছে, কিন্তু এখানে কিন্তু বলা নাই, বলা আছে। পরের বাক্যটা দেখো, টিচার সেড, দ্য স্টুডেন্ট সেড, স্টুডেন্ট সেড yes sir we face some problem, some problem। আচ্ছা, এই কথাগুলো একটা ন্যারেশনে হয়। এই কথা আমরা অ্যাজ ইউজুয়াল যে কথাগুলো প্রতিনিয়ত বলি সেই কথাগুলাই হচ্ছে ন্যারেশন আকারে দেওয়া হইলো। আমি একটা করলাম। তাহলে আমরা যখন ফার্স্ট লাইনটা করব কিভাবে করব? টিচার সেড, তাই না? তাহলে দ্য টিচার
আমি একটু প্যাসেজ নারেশন করানোর চেষ্টা করতেছি তোমাদের। একটু মানে দুইটা লাইন লিখছি বোঝানোর জন্য। কেন বোঝানোর জন্য? যে দুইটা বাক্য আমি লিখলাম, একজন ব্যক্তির দুইটা বাক্য, আমি দুইটা বাক্য কিভাবে চেঞ্জ করব। দ্য টিচার কি হবে? টোল্ড কাকে বলছে? দ্য স্টুডেন্টকে। টিচার কাকে বলছে? দ্য স্টুডেন্ট। দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট, প্রথম বাক্যটা। তাহলে আইটা কে? ফার্স্ট পারসন। কাকে মডিফাই করবে? কে। কাকে বল? টিচার। কে কথাটা বলছে? কমার পরিবর্তে কি হবে? দ্যাট। কমার পরিবর্তে হবে দ্যাট। আইটাকে টিচার, তাহলে কি হবে? হি। উইলের পাস্ট টেন্স কি হবে? উড। উইলের পাস্ট টেন্স হবে উড। হেল্প। উডের পর ভার্ব চেঞ্জ হবে না, তাহলে কি হবে? যেই ভার্বটা আছে সেটাই হবে উড। হেল্প কাকে? ইউটা কে? ইউ হচ্ছে স্টুডেন্টস। তাহলে একজন স্টুডেন্ট নাকি অনেক স্টুডেন্ট? যদি একজন স্টুডেন্ট হতো তাহলে আমরা হিম ইউজ করতাম। যেহেতু স্টুডেন্টস আছে আমরা এখানে দে মানে তারা ইউজ করব। হেল্প দেম। ওকে। ক্যান ইউ ফেস এনি গ্রামাটিক্যাল প্রবলেম, এই কথাটা কার? এই কথাটা হচ্ছে টিচারের। তাহলে টিচার শব্দটা আমরা আবার ইউজ করব। প্রত্যেকটা কথার আগে কোন ব্যক্তি কথাটা বলছে সেটা আমরা আবার ইউজ করব। তাহলে কি? টিচার। এখন সেকেন্ড বাক্যটা অবশ্যই অ্যাসার্টিভে নাই। সেকেন্ড বাক্যটা কোন সেন্টেন্স আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। তাহলে কি আমি সেইড লিখবো? না। কি লিখবো তাহলে? আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেইড এর পরিবর্তে আস্কড হয়। তাহলে সেকেন্ড সেন্টেন্সটা আমরা কি লিখবো? দ্য টিচার আস্কড। কি লিখবো? আস্কড। সেম একইভাবে আস্কড দ্য স্টুডেন্ট, আস্কড দ্য। আচ্ছা আচ্ছা, আমরা উপরে, যেহেতু নিচে বোঝা যাচ্ছে না, আমরা একটু উপরে রিপিট করতেছি। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস ক্যান ইউ ফেস এনি গ্রামাটিক্যাল প্রবলেম। এখানে ক্যান দিয়ে শুরু হয়েছে, তাই না? এখানে কিন্তু ডাব্লিউএস কোনো কোশ্চেন নেই। ডাব্লিউএস কোনো ওয়ার্ড আছে? ডাব্লিউএস ওয়ার্ড নেই, তাহলে ক্যান। তাহলে কি ইউজ করবো আমরা? ইফ। আমরা জানি যদি ডাব্লিউএস কোনো ওয়ার্ড না থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে ইফ ইউজ করব। তাহলে ইফ ইউ কে? ইউ হচ্ছে স্টুডেন্টসদের সাথে কথা হচ্ছে। ইফ, তাহলে স্টুডেন্টস তো অবশ্যই একের অধিক আছে, তাহলে আমরা দে ইউজ করব। দে। ক্যানের পাস্ট টেন্স কি হবে? কুড। সেম, কোনো চেঞ্জ হবে না। দে কুড ফেস এনি গ্রামাটিক্যাল প্রবলেম। ওকে, আমরা জানি অ্যাসার্টিভ করতে হবে। অ্যাসার্টিভ করলাম, আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, দেন বাকি অংশ ফুল স্টপ। আচ্ছা, এখন স্টুডেন্ট কি বলছে? দ্য স্টুডেন্ট। আমরা কিন্তু এখন কোন লাইনটা করতেছি? স্টুডেন্টের কথাটা আমরা এখন করব। স্টুডেন্টের কথা। দ্য স্টুডেন্ট সেড ইয়েস স্যার উই ফেস সাম প্রবলেমস। এখন স্টুডেন্টরা উত্তর দিয়েছে যে হ্যাঁ, আমরা কিছু প্রবলেম ফেস করতেছি। তাহলে দ্য স্টুডেন্ট আমরা বলছি কি লিখবো? স্যার থাকলে রেসপেক্টফুলি। একটু আগে যে রুলসটা করেছি যে স্যার থাকলে রেসপেক্টফুলি হবে। দ্য স্টুডেন্টস কি? স্যার আছে, তাহলে আমি কি লিখবো? রেসপেক্টফুলি। দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি। তাহলে ইয়েস থাকলে কি হবে? জাস্ট 1 মিনিট আগে লিখেছি ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হবে। তাহলে আমরা সেটা লিখি রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আচ্ছা, আমরা মনে রাখবো যদি কোনো ব্যক্তি ইয়েস আই ক্যান ডু বা ইয়েস এর পর কোনো অতিরিক্ত কোনো কথা বলে, সেই ক্ষেত্রে আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখে তারপর আবার লিখবো অ্যান্ড সেড দ্যাট। অ্যান্ড কি লিখবো? সেড দ্যাট উই ফেস সাম প্রবলেম। তাহলে কি? দে। এখন কিন্তু ফেস, তাহলে ফেস এর পাস্ট কি? ফেসড। সাম প্রবলেমস। আচ্ছা, আমি 2 লাইনের একটা প্যাসেজ নারেশন করে দেখালাম। তোমরা, আমার মনে হয় আমি যে 3টা রুলস লিখে দিছিলাম, 3টা রুলস এর মধ্যে আসছে।
এবং এখন মেইন কথাগুলো আবার রিপিট করতেছি যে প্যাসেজ ন্যারেশন করার সময় আমাকে অবশ্যই বুঝতে হবে যে বক্তাকে কার কার মধ্যে কথা হচ্ছে। অবশ্যই ন্যারেশন দুইজন ছাড়া ন্যারেশন হবে না, দুইজন ব্যক্তি ছাড়া কখনোই ন্যারেশন, মানে অবশ্যই দুজনের সাথে কথা বললেই তো কথা হবে, একজন তো কথা বলতে পারে না, মানে দুইজন ব্যক্তি কথা হবে, তাহলে আমাকে দুইজন ব্যক্তি বুঝে নিতে হবে। আর কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে তুমি সাবজেক্ট বা লিসেনার বা স্পিকার খুঁজে পাচ্ছ না যে কার মধ্যে কথা হচ্ছে কার কার, তখন সেই ক্ষেত্রে তুমি দ্য লিসেনার এবং দ্য স্পিকার শব্দটা ইউজ করতে পারো। কি ইউজ করবা? দ্য লিসেনার, দ্য লিসেনার অ্যান্ড দ্য স্পিকার, এই শব্দটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা, আমি একটু আবার বলতেছি। আর কিছু কিছু ক্ষেত্রে একজন ব্যক্তির একাধিক দুই তিনটা কথা থাকতে পারে, একাধিক দুই তিনটা কথা থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? যেমন সেড দ্যাট, নর্মাল আমরা সেড দ্যাট ইউজ করি, তাই না? তারপরে সেকেন্ড, যদি একই কথা আবার আসে তখন আমরা কি ইউজ করতে পারি? যেমন ফার্দার, ফার্দার অ্যাডেড। দেন যদি আরো কথা থাকে তাহলে কি দিতে পারি? এগেইন সেড, তারপরে হচ্ছে অলসো সেড, এইরকম শব্দগুলো আমরা ইউজ করতে পারি। যদি তারপরেও কোনো প্রবলেম হয়, তুমি যদি না পারো, কোনো দরকার নাই, তুমি শুধু সেড দ্যাট দিয়ে করবা। আমি আবার বলতেছি, যদি একজন ব্যক্তি একাধিক অ্যাসার্টিভ সেন্টেন্স তিন চারটা বলে বা একাধিক ইন্টারোগেটিভ সেন্টেন্স তিন চারবার আস্কড করে, সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো, যেমন সেড, একটা বাক্য লিখলাম তখন সেড দ্যাট, সেকেন্ড বাক্য আসলে ফার্দার অ্যাডেড দ্যাট, অথবা এগেইন সেড দ্যাট, অলসো সেড দ্যাট, চারটা বাক্য আসলে চারটা ইউজ করব। যদি তুমি পারো না, তোমার মনে নাই, সেই ক্ষেত্রে কি করবা? তুমি শুধুমাত্র সেড দ্যাট, ওকে, তোমার ভুল হবে না, তোমার ন্যারেশন কেউ কাটবে না। আর সেম একইভাবে যদি আস্কড দ্বারা কোনো সেন্টেন্স থাকে, যে একই ব্যক্তি একসাথে 3 থেকে 4টা কোশ্চেন করেছে, সেই ক্ষেত্রে তোমরা সেম একইভাবে আস্কড, ফার্দার আস্কড, এগেইন আস্কড, তারপরে কি অলসো আস্কড, এই শব্দগুলো তোমরা ইউজ করতে পারো। ওকে, নেক্সট আমরা আরেকটু প্যাসেজ ন্যারেশন সম্পর্কে আরেকটু কথা বলবো, তারপর তোমাদের একটা বই থেকে এক্সাম্পল করে দেখাবো। আরেকটা হচ্ছে যে আমাদের আসতে পারে থ্যাংক ইউ, আমরা নর্মালি ধন্যবাদ ইউজ করি, তাই না? যেমন রহিম সেড থ্যাংক ইউ। যদি এমন থাকে রহিম সেড থ্যাংক ইউ, থ্যাংক ইউ শব্দ থাকলে শুধু থ্যাংক লিখবো, আর কিছু লিখতে হবে না। তাহলে কি লিখবো একটু দেখো, রহিম অনলি থ্যাংক, শুধুমাত্র কি ইউজ করব? সেইড বা রিপ্লাইড, কোনো শব্দ ইউজ করতে হবে না, অনলি থ্যাংকড, রহিম থ্যাংকড। ইউটা যদি এখানে অবজেক্ট হিসাবে হিম থাকে বা হার থাকে সেটা ইউজ করব। আর কোনো শব্দ এখানে আমি যেহেতু ইউ লিখছি তাহলে শুধু ইউ লিখবো, রহিম থ্যাংকড ইউ। ওকে, আর গুড মর্নিং যদি থাকে, গুড মর্নিং থাকতে পারে বা গুড নাইট থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা উইশ শব্দটা ইউজ করব। কি ইউজ করব? গুড মর্নিং। যদি গুড মর্নিং এই শব্দটা থাকে সেই ক্ষেত্রে আমরা শব্দটা ইউজ করব হচ্ছে উইশড, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব উইশড। দেন আর একটা বিষয় আছে, যেমন গুড বাই, আমরা কাউকে যদি বিদায় জানানোর ক্ষেত্রে গুড বাই শব্দটা ইউজ করি। গুড বাই থাকলে আমরা বাইট লিখবো, বাইট মানে হচ্ছে বিদায় জানানো, কি লিখবো? গুড বাই। আচ্ছা, প্যাসেজ ন্যারেশনে এছাড়া আর কোনো রুলস প্রযোজ্য না, এর মধ্যে যেটা আসবে আমার মনে হয় এর বাইরে কোনো টপিকস আসবে না যেটা তোমরা পারবে না। তো তোমরা শুধু যখন প্যাসেজ ন্যারেশন করবা পরীক্ষায় একটু কেয়ারফুলি চিন্তা করবা যে সাবজেক্টকে কার সাথে কথা হচ্ছে, যে সাবজেক্ট স্পিকার এবং লিসেনার, এই দুইটা বিষয় ক্লিয়ার করে, এই দুইটা বিষয় যদি বুঝতে পারো, দেন তোমরা প্রত্যেকটা সাবজেক্ট এবং ভার্ব চেঞ্জ করবা। শুধুমাত্র সাবজেক্ট ভার্ব চেঞ্জ করলে তোমাদের ন্যারেশন আশা করি ভুল হবে না, টিচার কিছু হলেও মার্কস দেবে, কারণ তোমরা ন্যারেশনে খুব সহজে ড্রাউ জিরো পাও, খুবই ইজি ন্যারেশনের জিরো পাওয়া। কারণ হচ্ছে তোমরা সাবজেক্ট যদি হয় ভার্ব ভুল করো, ভার্ব ভুল করলে সাবজেক্ট ভুল করো। তো একটু খেয়াল রাখবা যে সবসময় মনে রাখতে হবে যে ন্যারেশনে দুইটা জিনিস চেঞ্জ হয়, অনলি সাবজেক্ট আর ভার্ব, দুইটা জিনিস মাত্র চেঞ্জ হবে, আর কোনো চেঞ্জ হবে না। তোমার যেমন ট্যুরে থাকলে দ্যাট ডে হয়, পরীক্ষায় তোমার মনে নেই, তুমি দ্যাট ডে লিখো নাই, তোমাকে কিন্তু কাটা দেবে না নাম্বার, কিন্তু ভার্ব ভুল করছো সেক্ষেত্রে কিন্তু তোমাকে কেটে দেবে নাম্বার। আচ্ছা, আমি এখন টোটাল কমপ্লিট প্যাসেজ ন্যারেশন একেবারে A to Z সম্পূর্ণ কমপ্লিট হয়েছে, এখন আমি একটা তোমাদের প্র্যাকটিস করাবো।
আচ্ছা, তোমাদের অ্যাডভান্স বইয়ের আমি একটা 241 পেজ, একটু যদি বইটা সাথে সাথে থাকে তাহলে একটু হাতে নাও। তোমাদের বই থেকে একটা প্র্যাকটিস করাই। 3 নাম্বারটা একটু করাচ্ছি, সময়। আচ্ছা, ওকে। আচ্ছা, একটু সেন্টেন্সটা আমি আগে উঠাচ্ছি, ন্যারেশনটা তারপরে করাবো। দ্য ওল্ড ম্যান সেড, ক্যান ইউ গিভ। আমি যেটা করাচ্ছি এটা অনেকবার বোর্ড পরীক্ষায় আসছে, শুধু তোমাদের না। এই ন্যারেশনটা ক্লাস 8-এও আসে, এসএসসিতেও আসে, ইন্টারমিডিয়েটেও আসে। সো ন্যারেশন মানে বিষয়টা হচ্ছে যে 8 থেকে তুমি শিখতেছো, সেটা ইন্টার পর্যন্ত, এটা তোমার সেম কাজে লাগবে, সেম ভাবে একইভাবে আসবে। ক্যান ইউ গিভ মি সাম ফুড, আই হ্যাভ বিন starving for 3 days. আচ্ছা, the maid said, why do you bake? Can't you work? No, I am unable to work. The old man replied. ওকে, এটা হচ্ছে তোমাদের বইয়ের একটা ন্যারেশন আমি উঠাইলাম। এখন এটা একটু প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার আগে ফার্স্টে দেখো এখানে সাবজেক্ট কার কার মধ্যে কথা হচ্ছে আমার সেটা বুঝে নিতে হবে। দ্য ওল্ড ম্যান, কার কার মধ্যে কথা হচ্ছে? দ্য ওল্ড ম্যান। আরেকজনকে ওল্ড ম্যান একজন, আর এটা হচ্ছে দ্য মেইড। আমি কিন্তু দুইটা সাবজেক্ট পেয়ে গেছি কার কার মধ্যে কথা হচ্ছে। কার কার মধ্যে? দ্য ওল্ড ম্যান এবং দ্য মেইড মধ্যে কথা হচ্ছে। তাহলে আমি ফার্স্ট শুরু করি। বাক্যটা কিভাবে শুরু করব একটু বোঝো। দ্য ওল্ড ম্যান সেড, ক্যান ইউ গিভ মি সাম ফুড। এই কথাটা কোন সেন্টেন্সে আছে? এই কথাটা আছে হচ্ছে কোন সেন্টেন্সে? আমরা সাইন দেখে বুঝতে পারছি ইন্টারোগেটিভ। তাহলে ইন্টারোগেটিভে সেড লিখবো? অবশ্যই না। তাহলে কিভাবে শুরু করব? দ্য ওল্ড ম্যান, তাহলে সেডের পরিবর্তে আমরা জানি কি হয়? আস্কড। কাকে আস্ক করেছে? দ্য মেইডকে। কাকে? দ্য মেইড। দ্য ওল্ড ম্যান আস্কড দ্য মেইড। কি এটা কি ডাব্লিউএস ওয়ার্ড আছে? নাই। তাহলে কি হবে? ডাব্লিউএস ওয়ার্ড নেই। তাহলে আমার কি কনজাংশন ইউজ করব? আমি যে কমাটা উঠাবো কি কনজাংশন ইউজ করব? ইফ। কি ইউজ করেছি? ইফ। ইউটাকে মেইড হচ্ছে বালিকা, তাহলে কি ইউজ করব? শি। ক্যানের পাস্ট টেন্স কি? কুড। গিভ, ক্যান কুড শ্যাল শুড, একটু আগে এটাই ছিল যে ভার্ব চেঞ্জ হয় না। গিভ। মিটাকে, মি হচ্ছে সাবজেক্ট, ওল্ড ম্যান, মি হচ্ছে কি হয়ে যাবে? হিম সাম ফুড। আচ্ছা, পরের বাক্যটা দেখো। আই আছে, ভি আছে, বিন স্টার্ভিং ফর 3 days। ভি হচ্ছে হ্যাভ, তাহলে আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 3 days। টোটাল কথাটা এখান থেকে এখান পর্যন্ত টোটাল ইনভার্টেড কমার মধ্যে আছে। সম্পূর্ণ কথাটা কার? দ্য ওল্ড ম্যান। আমাদের শুধু এইটাই ক্লিয়ার রাখতে হবে, মাথায় রাখতে হবে যে ইনভার্টেড কমা কোত্থেকে কোন পর্যন্ত আছে, তাহলে সম্পূর্ণ কথা তার। সেকেন্ড বাক্যটা দেখো। দ্য মেইড সেড, হোয়াই ডু ইউ বেক, কান্ট ইউ ওয়ার্ক। দেখো এইখান থেকে এই পর্যন্ত টোটাল কথাটা ইনভার্টেড কমার মধ্যে আছে। সম্পূর্ণ কথা কার? দ্য মেইডের। লাস্ট বাক্য, নো আই এম আনএবল টু ওয়ার্ক। এখান থেকে এই সম্পূর্ণ কথাটা কার? দ্য ওল্ড ম্যান রিপ্লাইড। তার মানে কি আমি প্রত্যেকটা কথা আমরা বুঝতে পারছি। তাহলে শুধুমাত্র ওই সেন্টেন্স দেখে আমরা শব্দগুলা বসায় যাব, তাহলে আমাদের আর ন্যারেশন কোনো ভুল হবে না। সেকেন্ড বাক্য তাহলে কি লিখবো? আবার সেম লিখে দ্য ওল্ড ম্যান সেইড বা এগেইন সেইড দিতে পারি। হি হ্যাড বিন স্টার্ভিং, জাস্ট আমি শুধু মুখে বলে দিচ্ছি। কি লিখবো? দ্য ওল্ড ম্যান সেইড, আইটা কি হবে? হি, হ্যাভটা কি হয়ে যাবে? হ্যাড বিন স্টার্ভিং ফর 3 days। করে দিলে মনে হয় বেটার হয়, সময় আছে না?
আচ্ছা, তাহলে ওল্ড ম্যান, হ্যাঁ ওল্ড ম্যান তো আমরা বুঝতে পারতেছি এখানে হি, তাহলে লিখে দেই হি সেইড, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্যাট কি লিখবো, হি হ্যাভটা কি হয়ে যাবে, হ্যাড বিন স্টার্ভিং, স্টার্ভিং ফর 3 days. Okay, starving for 3 days. Next, the maid said, why do you beg? এই কথাটা কার, মেইডের। তাহলে মেইড কি লিখবো, asked। আমি আর করলাম না, তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবা। বাকি সেম একইভাবে হবে, the maid said এর জায়গায় হবে asked। এখানে ডাব্লিউএস কোশ্চেন আছে, এর জন্য হোয়াই হবে, ইউটাকে হি বেগড। সেকেন্ড আবার asked হবে, যে ইফ হি ক্যান নট ওয়ার্ক, লাস্ট বাক্যটা কি হবে, দ্য ওল্ড ম্যান রিপ্লাইড, নো আছে তাহলে কি হবে, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেইড দ্যাট হি ওয়াজ আনএবল টু ওয়ার্ক। আশা করি সবাই বুঝতে পারছো। তো আজকে আমাদের প্যাসেজ নারেশন টোটালি কমপ্লিট হলো। আশা করি সবাই বাসা প্র্যাকটিস করবা। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, যখন ক্লাস হবে ক্লাসে দেখাবা। আর তোমরা মেসেজ এভাবে তো দেখা যাবে না, তারপরে সরাসরি দেখতে পারলে সবচেয়ে বেটার হবে, তোমাকে বুঝাইয়া দেওয়া যাবে। তো ভালো থাকবা। আজকে যেহেতু লাস্ট ক্লাস, কুরবানি ঈদের শুভেচ্ছা। সবাই ঈদটা ভালোভাবে উদযাপন করো আর সুস্থ থাকো, ভালো থাকো এই প্রত্যাশা করে